লিরিক্যাল ব্যালাডস বলে যে বইটা পাবলিশ হয়েছিল, দিশা কোন বছরে পাবলিশ হয়েছিল লিরিক্যাল ব্যালাডস? হ্যালো, শুনতে পাচ্ছি না, কি কাটা কাটা আসছে, আরেকবার বলুন। মানে আমার ভয়েসটা কি কাটা কাটা সবার জন্যই আসছে না শুধু দিশার সমস্যা হচ্ছে? হ্যালো, বাকিরা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছ ঠিকঠাক? স্যার আরেকবার বলুন, কি বললেন? বলছি লিরিক্যাল ব্যালাডস বলে যে বইটা পাবলিশ হয়েছিল, যেখানে ওয়ার্ডসওয়ার্থ আর কোলরিজ দুজনে মিলে লিখেছিল, হ্যাঁ, সেই বইটা কোন ইয়ারে পাবলিশ হয়? 1798। ইয়েস, 1798। আর তোমাদের এটাও বলেছিলাম যে এই বইটাতে 19টা পোয়েম ওয়ার্ডসওয়ার্থ লেখে। ছিল ওয়ার্ডসওয়ার্থে, ছিল আর 4টে হুম, কোলরিজের। হ্যাঁ, বাট আই গেস ডিজেকশন অ্যান্ড ওড ওয়াজ নট ওয়ান অফ দেম। মানে ডিজেকশন অ্যান্ড ওড পরে পাবলিশ হয় এটা, মানে ডিজেকশন অ্যান্ড ওড বলে যে কবিতাটা, সেটা লিরিক্যাল ব্যালাজে পাবলিশ হয়নি। যাই হোক, যেটার জন্য এই কথাটা বলা, সেটা হচ্ছে যে আহ, যেখানে ওয়ার্ডসওয়ার্থ বেছে নিয়েছিল পোয়েট্রি অফ এভরিডে লাইফ, যেটা আমরা টিনটেন অ্যাবেতেও কিছুটা দেখতে পেয়েছি, সাধারণ জীবনযাপন, ম্যান স্পিকিং টু মেন, যে কনসেপ্টটা ছিল আর কি ওয়ার্ডসওয়ার্থের, সেই কনসেপ্ট অনুযায়ী আহ, এটা ঠিক করেছিল দুই বন্ধুতে, কোলরিজ আর ওয়ার্ডসওয়ার্থ মিলে, যে একজন সুপার ন্যাচারাল এলিমেন্টস নিয়ে লিখবে, কারণ নেচারের মধ্যে সুপার ন্যাচারাল এলিমেন্টসটাও পড়ে যাচ্ছে, মানে সুপার ন্যাচারাল আইডিয়া, সুপার ন্যাচারাল এলিমেন্টস আর আ পার্ট অফ রোম্যান্টিক লিটারেচার, এরকম মনে করা হয়। সুপার ন্যাচারাল এলিমেন্টসগুলোকে রোম্যান্টিক বলে বলা হয়। আর কোলরিজের কথা ছিল সুপার ন্যাচারাল এলিমেন্টসগুলো নেবে, যেরকম ও ক্রিসাবেল, তারপরে রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, কুবলা খান, এরকম ধরনের অনেক পোয়েমস সে লিখেছিল, যেটা দ্যাট ডেল্ট উইথ দ্য সুপার ন্যাচারাল এলিমেন্ট or supernatural elements. But dejection and ode is actually um, about the about his own personal life, মানে about কোলরিজেস পার্সোনাল লাইফ, যেটা আমরা গ্র্যাজুয়ালি দেখব যে হাউ it panned out. His life was very tragic, like many romantic poets. Coleridge's life was also full of a number of tragic incidents. His life was tragic. Um, of course, the incidents are also inspired by the French Revolution. ফ্রান্সে যে রেভলিউশনটা হয়েছিল 1789-এ, সেইটার থেকে রোম্যান্টিক পোয়েট্রি ইটসেলফ অনেকটাই ইনফ্লুয়েন্সড হয়, যেটা আগেও তোমাদেরকে বলেছিলাম। আর সেইটার থেকে ইনফ্লুয়েন্সড হয়ে অনেক রকমের কবিতা এরা লেখে। তার মধ্যে ডিজেকশন অ্যান্ড ওডেরও কিছু কিছু এমন অ্যালিউশনস আছে, কিছু কিছু যেমন এমন কানেকশনস আছে, যেগুলো আমরা দেখতে পাবো যে দে আর রিলেটেড টু দিস ফ্রেঞ্চ রেভলিউশন। ওকে, the word dejection means an extreme form of sadness. When a person becomes really really very sad, then we say that this person is dejected, he is facing dejection, এরকম আমরা, he or she is facing dejection, এরকম আমরা বলতে পারি। এনিওয়ে, তো আর এই পোয়েমটা আমার ধারণা 1819-এ হয়তো পাবলিশ হয়েছিল, বাট আই এম নট শিওর, এটাকে আমাকে দেখে বলতে হবে। এনিওয়ে, সো প্রথমে যে জায়গাটা রয়েছে, প্রথমে যে 5টা লাইন রয়েছে, সেটাকে একটা টার্ম বলা হয়, যেটা তোমরা এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ডেও ছিল। এটাকে কি বলে সৈকত?
এই ফার্স্ট 5 লাইনসের একটা নাম আছে যেটা অনেক পোয়েমের আগেই থাকে। এটা পোয়েমের, এপিগ্রাফ। হ্যাঁ এপিগ্রাফ, ভেরি গুড। তো আর্লি রাইটিং বলা যেতে পারে। গ্রাফ মিনস রাইটিং অ্যান্ড এপি মিনস লিটল আর্লি, ফার্স্ট, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো এপিগ্রাফটা রয়েছে লেট লেট ইয়েস্টার্ন, ইয়েস্টার্ন মিনস ইয়েস্টারডে or yesterday or yester night actually. Late late yestern I saw the new moon with the old moon in her arms, and I feared my master dear, we shall have a deadly storm. And this is taken from the ballad of Sir Patrick Spence. And Sir Patrick Spence wrote a ballad, and there is a hint in the poem or in the epigraph that there will be a storm, একটা ভয়ঙ্কর ঝড় আসতে চলেছে। সেই ঝড়টা মেটাফরিক্যালি মানুষের জীবনে আসছে, বা ইন জেনারেল ন্যাচারাল স্টর্মও এটা হতে পারে, ঠিক আছে। অ্যান্ড আমরা এটাও দেখেছি এলিজাবেথন এজের থেকে শুরু করে যে বাইরে যে স্টর্মটা চলছে সেটার একটা রিফ্লেকশন মানুষের মনের ভেতরেও দেখা যায় অনেক সময়। দ্য ইন্টারনাল অ্যান্ড দ্য এক্সটার্নাল স্টর্মস রেজ অল অ্যাট দ্য সেম টাইম। তো এই মানে মুন, মানে এটা একটা সুপারস্টিশন বলা যেতে পারে, বা এটা একটা সত্যিকারের ঘটনাও হতে পারে, বা সায়েন্টিফিক ফ্যাক্টও হতে পারে। কারণ মুন যখন ফুল মুন হয়, যদিও নিউ মুন আলাদা জিনিস, নিউ মুন ইজ লাইক আমাবস্যা, but when it is full moon, then the tides in the rivers and the seas, they become very restless. The gravitational pull of the moon on the earth becomes more strong when the moon is full, when the moon is পূর্ণিমার রাতে সমুদ্র বা নদী সেগুলো একটু বেশি উথাল পাথাল করে। তো এই মানে এটাকে ফোরবুডিং বলা যেতে পারে। আগের থেকে কোনো একটা খারাপ জিনিস হতে চলেছে, আগের থেকে কোনো একটা ঘটনা ঘটতে চলেছে, সেটার ব্যাপারে যখন আমাদের কবি জানান দেয় তখন আমরা সেইটাকে ফোরবুডিং বলি। এবং অনেক জায়গাতে এই জিনিসটা আছে যে অনেক জায়গাতে এটা মনে করা হয় যে কবিদের কাছে একটা অদ্ভুত ক্ষমতা আছে ভবিষ্যৎ দেখার। সো সাম পোয়েটস আর অলসো নোন অ্যাজ প্রফেটস। কিছু কিছু পোয়েটসদেরকে প্রফেটসও বলা হয়। সাম পোয়েটস আর নোন অ্যাজ প্রফেটস। এনিওয়ে, সো কি বলছে তারপরে? ফার্স্ট স্ট্যান্জা, ওয়েল, if the bard was weather-wise who made the grand old ballad of Sir Patrick Spence, this night so tranquil now will not go hence, unaroused by winds that ply a busier trade. So বলছে যে যদি যে কবি, ইফ দ্য বার্ড মানে কবি, যেমন শেক্সপিয়ারকেও বার্ড আপন অ্যাভন এরকম বলা হয়, বার্ড অফ অ্যাভন এরকম বলা হয়। তো বার্ড কথাটার মানেটা হচ্ছে কবি, ঠিক আছে। তো বলছে যে যদি এই কবি এতটাই ওয়েদার ওয়াইজ হতো, ওয়েদার ওয়াইজ মানে যে ক্লাইমেটটাকে বা ওয়েদারটাকে বুঝে যায় যে এটা ভালো ওয়েদার, মানে কোনটা ভালো ওয়েদার হবে, কোনটা খারাপ ওয়েদার হবে। মানে যেমন আমাদের এখন মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট যেটা, তারা বলে দেয় না যে অমুক দিন অতটা বৃষ্টি হবে, অমুক দিন অতটা গরম হবে। তারপরে দেখা যায় অনেক সময় তার উল্টোটা হচ্ছে। কিন্তু আবার অনেক সময় এখন এতটাই মানে সঠিক হয়ে গেছে আমাদের স্যাটেলাইট টেকনোলজি যে বেশিরভাগ সময়ই ঠিকটাই হয়। মানে বৃষ্টি যদি বলে যে বৃষ্টি হবে তাহলে বৃষ্টিই হয়, যদি বলে ঠান্ডা হবে তাহলে বেশিরভাগ সময় ঠান্ডাই হয়। এরকম একটা মানে পসিবিলিটি আমাদের হয়ে গেছে। যাই হোক, কিন্তু তখনকার সময় এতটা অ্যাডভান্সড টেকনোলজি ছিল না যেখানে লোকে এটা বুঝে যেত যে কি ধরনের ওয়েদার হতে চলেছে। তো মেবি ওয়ার্ডসওয়ার্থ ইজ কাইন্ড অফ মেকিং ফান of this situation
where he is saying that uh, well, if the bard was weather wise, যদি যে কবি এই কবিতাটা লিখেছে সে যদি অতটাই বুদ্ধিমান হতো, অতটাই ওয়েদারের ব্যাপারে জানতো, যে এই ওল্ড ব্যালাড অফ সেন্ট প্যাট্রিক স্পেন্সটা লিখেছে, তাহলে এই রাত্রিটা যেটা এতটাই ট্র্যাঙ্কুইল, যেটা এতটাই প্রশান্তিকর, উইল নট গো হেন্স, এরকম ভাবে কেটে যেত না, আনঅ্যারাউজড বাই নাইটস, আনঅ্যারাউজড বাই উইন্ডস। মানে এই রাত্রিটা যেটা কোনো একটা সিগনিফিকেন্ট মোমেন্ট রয়েছে এই কোলরিজের লাইফে, সেইটা এমনি এমনি কেটে যেত না। কারণ আমরা আগে কি দেখলাম, যে যখন মানুষের মনের মধ্যে কিছু একটা ঝড় চলে, সেটার একটা প্রতিবিম্ব, সেটার একটা রিফ্লেকশন আমরা দেখতে পাই ইন দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড। So there is something going on in the heart and mind of Coleridge, or the poet who is writing this poem, and he says that আমার প্রাণটা বা আমার জীবনে আমার বুকে এতটা ঝড় বইছে, যদিও রাত্রিটা খুবই মানে প্রশান্তির, কিন্তু তাহলে যদি সত্যি কথা এটা হয় যে মানুষের মনের ঝড়টা বাইরের কোনো একটা সিচুয়েশনে দেখা যায়, তাহলে কিন্তু এই রাত্রিটা এরকম ভাবে কাটতো না, unaroused by winds, তাহলে অনেক ঝোড়ো হাওয়া বইতো, that ply a busier trade, মানে হাওয়াগুলোর অ্যাকচুয়ালি যে কাজটা, মেন কাজটা হচ্ছে সিজন চেঞ্জ করার জন্য। হাওয়া যখন মানে হাওয়া বয় আর কি, তখন আমরা বুঝতে পারি যে এবার সিজনটা চেঞ্জ হতে চলেছে। দেখবে ঠান্ডা আসার আগে আগে হাওয়া বয়, পূর্বী হাওয়া বা এরকম কিছু একটা বলে আর কি ওটাকে। সো when that blows we realize that the season is going to change. So the season, or the idea, or the condition of the poet's mind is also changing, and he is questioning the idea that how can the poets understand, or how can somebody say that when there is a storm brewing or going on in the heart of a man, heart of a woman, heart of a person, then there is a storm outside as well. কারণ আজকে এই ধরনের কোনো ঝোড়ো হাওয়া বইছে না এই রাতে, যে রাতে কবির মনের মধ্যে ঝড় বইছে। Then those which mold yon cloud in lazy flakes, or the dull sobbing draught that moans and rakes upon the strings of this aeolian lute, which better far were mute. তো বলছে যে ঝোড়ো হাওয়াগুলো অনেক বেশি কাজ করে, বিজিয়ার ট্রেড, আর অনেক হাওয়াকে ট্রেড উইন্ডসও বলে। যারা জিওগ্রাফি পড়েছো, ইংরাজি বাংলা এক্স্যাক্টলি ট্রেড উইন্ডসকে কি বলে আমি জানি না, মৌসুমি বায়ু হয়তো, বাট ট্রেড উইন্ডস এই জন্য বলা হয় কারণ ওই উইন্ডসগুলোর উপরে বেস করে, ওই উইন্ডসগুলোর উপরে ডিপেন্ড করে আগেকার সময় ট্রেড অ্যান্ড বিজনেস হতো। পালতোলা নৌকাগুলো যেগুলো ছিল, পালতোলা জাহাজ যেগুলো ছিল, সেই হাওয়ার জোরে তারা ইয়ে করতো, এক জায়গা থেকে আর এক জায়গায় পৌঁছে যেত। তো কিন্তু সেই হাওয়ার জোরটা অনেক বেশি ছিল। কিন্তু এখন যে হাওয়াটা চলছে, যেটা কবি লক্ষ্য করছে আর কি, সেটা বলছে যে এটা মানে এমন কিছু ইয়ে নয়, জোরে চলছে না। তাহলে এরা কি করছে, এই হাওয়াটা কি করছে, ক্লাউডগুলোকে লেজি ফ্লেক্স, বিউটিফুল ট্রান্সফার্ড এপিথেট, the flakes are not lazy, the cloud flakes are not lazy, the wind is lazy, the wind is slow. তারা ওটাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ইয়ে করছে, মানে মুভ করছে, একটু একটু করে ঠেলে দিচ্ছে আর কি, মোল্ড করছে। মোল্ড করা মানে তৈরি করা। তো হাওয়া দিয়ে, হাওয়া যখন চলে তখন মেঘের টুকরোগুলো বিভিন্ন ধরনের রূপ নেয়,
বিভিন্ন রকমের শেপ অ্যান্ড ফিগার্স তৈরি হয় আর কি এই ইয়েগুলোর ক্লাউডসগুলোর। অর দ্য ডাল সবিং ড্রাফট, সব করা মানে হচ্ছে কাঁদা, তো এইখানে অ্যাকচুয়ালি ড্রাফটটা মানে হচ্ছে হাওয়ার যে হাওয়াটা যেটা বইছে সেইটাকে ড্রাফট বলা হচ্ছে। মোনস অ্যান্ড রেকস, সব করা মানে কাঁদা, মন করা মানে ওই রুদন করা, রুদনের যে আওয়াজটা আছে, রেক করা মানেও তাই, কান্না করা, আওয়াজ করে কান্না করা। এই হাওয়াটা দিয়ে কি হচ্ছে, আপন দ্য স্ট্রিংস অফ দিস ইওলিয়ান লিউট। এবার এই ইওলিয়ান কথাটার মানেটা হচ্ছে it refers to the wind. Aeolian comes from the action that is done by the winds. তো হাওয়াটা নিজেই একটা ইয়ের রূপে পরিণত হয়েছে, একটা হার্পের মতন পরিণত হয়েছে। যদিও এখানে স্ট্রিংসের সাথে লিউট কথাটা ব্যবহার হয়েছে, লিউট মানে ফ্লুট, কিন্তু ফ্লুটে কোনো স্ট্রিং থাকে না, হার্পে থাকে। অ্যান্ড হার্প ইজ আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যেটা মানে হাওয়ার জোরেও নাকি বাজতে পারে আর কি। তো it describes the natural sounds that are created by the wind. Sob, moon, rake আর aeolian lute, cloud, এগুলো সবই নেচারের পার্ট, নেচারটাকে দেখানো হচ্ছে। আর নেচারের থেকে যে এই যে আওয়াজগুলো, হালকা হালকা আওয়াজগুলো যেগুলো বেরোচ্ছে, সেইগুলোকে কোলরিজ এখানে হাইলাইট করছে। অ্যান্ড দিস ইজ ইন্টারেস্টিং, কারণ কোলরিজ ইজ ডিজেক্টেড। আমি আগেই বললাম ডিজেকশন শব্দটার মানে। কোলরিজ ইজ ডিজেক্টেড অ্যান্ড লুক অ্যাট দিজ ওয়ার্ডস। সব করা মানে কাঁদা, সবিং। মন মানেও রুদন করা, রেক মানেও তাই, একটা কান্নার আওয়াজ। আর স্ট্রিং মানে এওলিয়ান হার্প বা এওলিয়ান লিউট signifies an elegiac tune, sad tune। মানে যখন ওই, তোমরা এটা জিনিসটা কোনোদিনও লক্ষ্য করনি, আগেকার সময় যখন কোনো পাবলিক ফিগার মারা যেত আর কি, কোনো প্রাইম মিনিস্টার, কোনো প্রেসিডেন্ট বা অন্য কোনো পাবলিক ফিগার, তো তখন যে প্রোগ্রামটা চলতো ডিডি বাংলায় বা ডিডি ওয়ানে বা ডিডি টুতে মেবি, বা ডিডি ওয়ানেই চলতো এগুলো, তো সেটাকে বন্ধ করে ওইখানে সেতার বাজানো হতো। আর সেই সেতারের যে টিউনটা ছিল সেটা খুবই সরোফুল ছিল, মানে সেটাকে শুনলে খুব দুঃখ একটা ইয়ে পাওয়া যেত আর কি, স্বাদ পাওয়া যেত। অ্যান্ড উই হেটেড দ্যাট অ্যাজ কিডস। উই ওয়ার ওয়াচিং সামথিং, সাডেনলি the program was stopped in the middle, and these somber looking people would come and sit in front of the camera, and they will play the sitar for hours, এরকম করে ওরা বাজাতে থাকতো। and we used to get very disappointed and angry at that. Anyway, so even if Coleridge in the beginning is questioning the bard, that was he really so weather-wise that he could see that if some person is having a bad time, if some person is having some problem in his mind, that problem gets reflected in the nature as well. But actually এটা হচ্ছে, কারণ Coleridge is dejected, is sad, and he can hear the still sad music of humanity, or still sad music of the nature. সৈকত, still sad music of humanity কোন পোয়েম থেকে নেওয়া? সৈকত, still sad music of humanity? Tintin Abbey, sir. Tintin Abbey, right. And what does it mean, still sad music of humanity?
What does it mean? মানে স্যার মানুষের জীবন দুঃখময় এই টাইপের কিছু। এই টাইপের কিছু তুমি এটা লিখবে পরীক্ষায়? না মানুষের মানে স্যার মানে হুম মানে মানুষের জীবনে দুঃখটাই বেশি, এইটা বলতে চাইছি আর কি। স্টিল স্যাড মিউজিক অফ হিউম্যানিটি, এখানে মিউজিকের ব্যাপারটা কি আসছে? মানুষের জীবন দুঃখময় সেটা তো বুঝতেই পারা যাচ্ছে, কিন্তু সেটাকে সেটার সাথে মিউজিকের কি সম্পর্ক? Anyone else? বা এটা একটা রেফারেন্সও দিয়েছিলাম আমি অন্য একটা স্যার পোয়েমের সাথে। হুম আপনি বলেছিলেন আওয়ার সুইটেস্ট মিউজিক আর দোজ দ্যাট হোল্ড আওয়ার স্যাডেস্ট থট। হ্যাঁ, এই এটা লাইনটি আমি তো? বলিনি, এটা শেলি বলেছে। হ্যাঁ মানে আমাদের দুঃখের গানগুলো বেশি ভালো লাগে আর কি। দুঃখের গানের যে সুরগুলো হয় সেগুলো আমাদের বেশি মনে লাগে আর কি। হ্যাঁ, right. And why can Wordsworth, or how can Wordsworth hear the still sad music of humanity? What did he get it as? মানে ও এটা একটা গিফট পেয়েছিল, এটা তোমাদের 5 মার্কসের কোয়েশ্চেনের জন্য আসতে পারে। সে গিফটটা পেয়েছিল, তো দিস ওয়াজ আ গিফট that he could hear the still sad music of humanity. Similarly, Coleridge can hear the music of nature. স্যার আর একবার হ্যাঁ। বলুন। ওয়ার্ডসওয়ার্থ কেন এই লাইনটা বলছিল যে হি ক্যান হিয়ার দ্য স্টিল স্যাড মিউজিক অফ হিউম্যানিটি? কেন এই কথাটা আসলো? আরে আগের সপ্তাহতেই তো পড়ালাম। স্যার ভুলে গেছি। অন্য কেউ? দিশা, সাথী, সাথী? হ্যাঁ স্যার বলুন। হুম, যেটা জিজ্ঞেস করছি সেটা বলো। ওই তো স্যার যে ওনার মধ্যে যে ম্যাচুরিটিটা চলে এসেছিল, যে স্যাডনেস, যে প্রকৃতি শুধুমাত্র যে আনন্দই দেবে সেরকম নয়, যে তার মধ্যেও যে দুঃখ কষ্ট থাকতে হবে, এই ব্যাপারটা। হ্যাঁ, তো সেটার জন্য স্টিল স্যাড মিউজিক অফ হিউম্যানিটি ও শুনতে পেয়েছিল, ম্যাচুরিটি এসেছিল বলে। স্যার আপনি তো এবার কিছুক্ষণ আগে বলেন যে গিফটেড ছিল। হ্যাঁ, what did he receive it? He received it as a gift, but in lieu of what? He lost something. What did he lose? কবিতাটা একবার পড়া হয়ে গেলে নিজেরাও একবার আবার দেখো, না হলে মানে মনে থাকবে না জিনিসগুলো। অঙ্কিতা, what did he lose? ফাইভ মার্কসের জন্য, 2 মার্কসের জন্য এই কোয়েশ্চেন্স গুলোই কিন্তু আসবে। স্যার তার ইউথ বা এরকম কিছু একটা হবে। আবার এরকম কিছু একটা বলে, ঠিক করে বলো কিটা। What did he মানে স্যার lose? সে ওই যে গিফটটা পেয়েছিল, মানে সে 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 বয়সটা অতিক্রম করে যখন সে প্রথমবার ঘুরতে যেত, তারপর যখন সে দ্বিতীয়বার গেল তখন শুনতে পেয়েছিল এরকম। হ্যাঁ, তো প্রথমবারে ওর সম্পর্কটা যেটা ছিল নেচারের সাথে,
সেই সম্পর্কটার মধ্যে তোমরা সবাই একটু একটু করে ঠিকই বলছো, ম্যাচিওরিটি তার এসেছিল। সেই ম্যাচিওরিটিটা থেকে এই গিফটটা সে পায়। একটা একটা জিনিসও লুজ করলো, সেটা হচ্ছে তার নেচারের সাথে যে ওতপ্রোত সম্পর্কটা ছিল, যে অ্যানিমাল লাইক মুভমেন্টস ছিল, যে গভীর সম্পর্কটা ছিল, সেই সম্পর্কটা ও হারালো, কিন্তু অ্যাবান্ডেন্ট রিকম্পেন্স পেল। এই কোয়েশ্চেনটা ধরেই রাখো যে আসছে, হোয়াট ওয়ার দ্য অ্যাবান্ডেন্ট রিকম্পেন্স অর হোয়াট ওয়াজ দ্য অ্যাবান্ডেন্ট রিকম্পেন্স দ্যাট ওয়ার্ডসওয়ার্থ রিসিভড when he lost his previous connection with nature? ঠিক আছে, এটাকে ধরেই রাখো যে এটা 5 নম্বরের জন্য তো আসবেই। ওকে, এনিওয়ে লেটস গেট ব্যাক টু আওয়ার প্রেজেন্ট টপিক। কেউ কিছু বলছো? হ্যাঁ স্যার, কোয়েশ্চেনটা আরেকবার বলুন। কোয়েশ্চেনটা তো গত ক্লাসেই 4বার করে বললাম, তোমরা কিছু লেখো না, খাতা রাখো না সঙ্গে, ওই আমার কথা শুনছো আর ওদিকে টিভি দেখছো বা হোয়াটসঅ্যাপ করছো। কোয়েশ্চেনটা হচ্ছে, হোয়াট ডিড ওয়ার্ডসওয়ার্থ গেট অ্যাবান্ডেন্ট রিকম্পেন্স ফর? লিখেছি। ওকে, তো এইখানে কোলরিজ এবার ডিজেকশনের নোটে কোলরিজ বলছে যে এই যে আওয়াজগুলো হচ্ছে, উইচ ফার বেটার ওয়্যার মিউট, মানে এই আওয়াজগুলো শুনে কোলরিজের মনের মধ্যে যে ব্যথা বা কোলরিজের মনের মধ্যে যে ডিজেকশনটা, সেটা আরো উথলে উঠছে। যখন আমাদের মন খারাপ থাকে, তখন আমরা যদি কোনো খারাপ মানে সেরকম দুঃখের কোনো গান শুনি বা দুঃখের কোনো ঘটনা আমরা শুনি, তখন আমাদের চোখে জল আসে। অনেকে মনে করে যে আমরা হয়তো এই ঘটনাটাকে কেন্দ্র করে আমরা কাঁদছি, বা এই ঘটনাটাকে মনে করে আমাদের মনের মধ্যে উথাল পাতালটা হচ্ছে। বাট নো, when we are already sad, something that happens outside creates a kind of an overwhelming emotion, আর ওই overwhelming emotion থেকেই ওই আমাদের কান্নাটা বেরিয়ে আসে। তো কোলরিজেরও এই যে হাওয়া মৃদু মৃদু হাওয়া চলার যে এলিজিক টোনটা, সেইটা কিন্তু মানে কোলরিজের ভালো লাগছে না, এবং কোলরিজ বলছে এর থেকে ভালো যে যদি কোনো শব্দই না থাকতো, নেচারের এই শব্দগুলো যদি না থাকতো তাহলেই ভালো হতো। which better far were mute, যদি নেচারটা মিউট হয়ে যেত, দুঃখে অনেক সময় আমরা একদম চুপ করে যাই, তো সেটাই ভালো হতো অ্যাকর্ডিং টু কোলরিজ। For lo, the new moon winter bright, and overspread with phantom light, with swimming phantom light overspread, but rimmed and circled by a silver thread. This is pure magic. This is pure visual imagination by Coleridge. এটাকে মানে ভিজুয়ালাইজ করতে হবে। মানে এটার এই যে 4টে লাইন, এই 4টে লাইনের একটা নাম আছে আলাদা করে। মানে এই যে ধরনের যে ডেসক্রিপশনটা কোলরিজ দিচ্ছে আমাদেরকে, there is a particular name to this description, and it is known as টার্মটা আমি ভুলে যাচ্ছি। মানে টার্মটার মানেটা হচ্ছে যে এমন ভাবে একটা ডেসক্রিপশন দেওয়া যেটা আমাদের চোখের সামনে একটা জ্বলন্ত ইমেজ তৈরি করে দেবে। তো দিন টার্মটা মাথায় ছিল, এখন ভুলে যাচ্ছি। যাই হোক, when it comes to my mind I will tell you, remind me sometimes. যাই হোক, তো এখানে বলছে যে এই নিউ মুন উইন্টার যে ব্রাইট, মানে উইন্টারের সময় এটা, নিচে হয়তো বরফ পড়েছে, সেই বরফটাও ব্রাইট, আর নিউ মুন হলেও মানে আমাবস্যার রাত হলেও এখানে একটা ব্রাইটনেস আছে।
বিকজ অফ দ্য স্নো। আর চারিদিকে একটা ফ্যান্টম লাইট আছে। ফ্যান্টম ওয়ার্ডটার মানে হচ্ছে ঘোস্টলি, ভূতের মতো। মানে লাইটটা কোথা থেকে আসছে কেউ জানে না, কেউ বুঝতে পারছে না, কিন্তু একটা লাইট আছে। আর ঘোস্টস আর সার্টেন থিংস which whose source we do not know। মানে যেরকম ভূতের সিনেমায় দেখানো হয় না যে কোথা থেকে আওয়াজটা আসছে লোকে বুঝতে পারছে না, তারপরে দেখাচ্ছে যে বেসমেন্ট থেকে আওয়াজটা আসছে, আর ওই হিরো বা হিরোইন ইনভেস্টিগেট করার জন্য বেসমেন্টে চলে যাচ্ছে, তখনই ভূতটা ধরছে, এরকম। মানে দিস লাইট ইজ ফ্যান্টম লাইট বিকজ ইটস সোর্স ইজ নট নোন। তো এটা একটা 2 নম্বরের প্রশ্ন হতে পারে যে why is কোলরিজ কলিং দিস লাইট ফ্যান্টম লাইট। কারণ এখানে বলাই হচ্ছে নিউ মুন, মানে আমাবস্যার চাঁদ রয়েছে, তাহলে লাইটটা কোথা থেকে আসছে। কিন্তু একটা লাইট রয়েছে, সেটাকেও ফ্যান্টম লাইট বলছে। উইথ সুইমিং ফ্যান্টম লাইট ওভার স্প্রেড, চারিদিকে মানে অত্যাধিক মাত্রায় পুরো জায়গাটাই ওই ফ্যান্টম লাইট দিয়ে ভরে রয়েছে। বাট রিমড অ্যান্ড সার্কেলড বাই এ সিলভার থ্রেড। চাঁদের যে সার্কামফারেন্সটা, সেটাকে সিলভার থ্রেড বলা হচ্ছে বা সেটাকে সার্কেল বলা হচ্ছে। রিম মানে হচ্ছে সাইডটাকে রিম বলা হয়। তো এই চাঁদের যে মানে চাঁদের নিউ মুন হলেও চাঁদটা তো একটা গোল, তো চাঁদের ওই পরিসীমাটাকে, চাঁদের ওই সার্কামফারেন্সটাকে কোলরিজ রেফার করছে যে ওটা রিমড অ্যান্ড সার্কেলড বাই সিলভার। চাঁদের আলোটা, চাঁদের জ্যোৎস্নাটা সিলভার কালারের দেখতে লাগে, তো সেটাকে বলছে, তাই জন্য ওটা ওরকম ভাবে গোল করা আর কি। আর সব ধরনের ম্যাজিক্যাল জিনিসগুলোতেও দেখা গেছে যে মানে গোল গোল জিনিসগুলো তৈরি করা হয়। মানে গোল করে একটা জিনিস যদি এঁকে দেওয়া হয় কোনো একটা জিনিস দিয়ে, তাহলে মনে করা হয় ওটার মধ্যে কোনো ম্যাজিক্যাল ফিচার আছে। আই ডোন্ট নো ওয়াই ম্যাজিক is about these circular figures, but in my experience with movies or stories or any visual form of magic, সবসময় একটা গোল জিনিস তৈরি হয়, একটা গোল দরজা, একটা গোল সার্কামফারেন্স, পরিধি। তো এই চাঁদের যে গোল গোল রূপটা, সেটাকেও হয়তো কোলরিজ ম্যাজিক্যাল বলছে, তাই জন্য বলছে যে বাট রিমড অ্যান্ড সার্কেলড বাই আ সিলভার থ্রেড। I see the old moon in her lap, foretelling the coming on of rain and squally blast. And oh, that even now the gusts were swelling, and the slant night shower driving loud and fast. তো বলছে যে আমি ওই নিউ মুনের ল্যাপে ওল্ড মুনকে দেখতে পাচ্ছি। This is a imaginative way of looking at the new moon and the old moon, where it seems that the old moon is in the lap of the new moon। মানে যেটুকু চাঁদের মানে যেটুকু চাঁদের জায়গাটা দেখা যায়, সেটা নাকি ওল্ড মুনটাকে কোলে নিয়ে রয়েছে, যেটা দেখা যাচ্ছে না। সাধারণত বেবিরা যখন মায়ের কোলে ঘুমোয়, তখন তাদেরকে মুড়ি ঠুড়ি দিয়ে রাখা হয়, আর বাচ্চাটাকে ক্লিয়ারলি দেখা যায় না। দিস মে বি দ্যাট ইমেজ। তো ফোরটেল করছে, ফিউচার বলছে। ফোরটেল করা মানে ফিউচার বলা, যে বৃষ্টি আসতে চলেছে, দ্য কামিং অন অফ রেইন। আর স্কোয়াল মানে ঝড়, ঝড়ের একটা ব্লাস্ট আসতে চলেছে। অ্যান্ড ও দ্যাট ইভেন নাও দ্য গাস্ট ওয়ার সোয়েলিং। এবার আস্তে আস্তে হাওয়াটা জোর হচ্ছে আর কি। এবার হাওয়া মানে রেগে যাচ্ছে, সোয়েল করছে, ফুলে উঠছে, মানে সাপের মতন ফুঁসছে। অ্যান্ড দ্য স্ল্যান্ট নাইট শাওয়ার ড্রাইভিং লাউড অ্যান্ড ফাস্ট। এবার ওই বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর বৃষ্টির যে ঝাঁটটা হয়, যেটা মানে সোজা না পড়ে হাওয়ার জন্য এদিক ওদিক করে হয়,
সেটাতে মানুষ আরো ভিজে যায়। তো দ্যাট স্ল্যান্ট রেইন, নাইট শাওয়ার, রাত্রিরে যে বৃষ্টিটা, সেটা অনেক জোরে হচ্ছে এবং সেটার যে আওয়াজটা সেটাও খুব লাউড, ভয়ঙ্কর। Those sounds which oft have raised me whilst they awed and sent my soul abroad, might now perhaps their wonted impulse give, might startle this dull pain and make it move and live. এই আওয়াজগুলো শুনে ছোটবেলায় ও ভয় পেয়ে যেত, বা কিশোর অবস্থায় ও ভয় পেয়ে যেত, এবং ওগুলোকে দেখে ও খুব অস্টাক হয়ে যেত, খুব অবাক হয়ে দেখতো। আর ওর আত্মাটাও যেন মানে বাইরের দিকে যাওয়ার জন্য চেষ্টা করতো, মানে নেচারটাকে আরো কাছে থেকে দেখার হয়তো তার মনের মধ্যে একটা ভাব জাগতো। কিন্তু এখন একটা ইম্পালস তৈরি করতে পারে ওর মনের মধ্যে, যেটা ওর সুপ্ত থাকা, ডাল হয়ে যাওয়া, মানে যদি একটা পেইন অনেকক্ষণ ধরে হয় তখন ওই জায়গাটা নাম হয়ে যায়, ডাল হয়ে যায়। তো সেই জায়গাটাকে আবার মানে এনার্জেটিক করে তোলা, বা সেই জায়গাটাকে আবার জীবন্ত করে দিল, মানে সেই ব্যথাটাকে আবার মুভ করে দিল, লাইভ করে দিল এই বৃষ্টিটা, এই ওয়েদারের অ্যাটমসফিয়ারটা। সো হিয়ার ইন দিস পোয়েম উই সি, ইন দিস স্ট্যান্জা উই সি দ্যাট নেচার হ্যাজ আ ডিপ ইম্প্যাক্ট অন দ্য হিউম্যান মাইন্ড। I mean, in the case of the romantic poets more so, but in general we also get affected or influenced by how the nature is. Stanza 2. A grief without a pang, void, dark and drear, a stifled, drowsy, unimpassioned grief, which finds no natural outlet, no relief, in word or sigh or tear. A grief without a pang, এমন একটা দুঃখ যেটার মধ্যে কোনো শার্পনেস নেই, একটা ভয়েড আছে, একটা মানে সবকিছু খালি খালি ভাব, এরকম একটা আছে। এটা একটা ডার্ক জিনিস, একটা অন্ধকারময় জিনিস। ড্রিয়ার মানে সামথিং দ্যাট ইজ রিয়েলি ভেরি ডিফিকাল্ট। ড্রিয়ার। স্টাইফেলড, যেন যার মুখ চেপে ধরা হয়েছে, যেটার কোনো এক্সপ্রেশন নেই। ড্রাউজি, ঘুমিয়ে থাকার মতন। আনইমপ্যাশনড, মানে যখন আমাদের কষ্ট হয় তখন আমরা কাঁদি, প্যাশনেট হয় আমাদের গ্রিফটা, কিন্তু কোলরিজের যে গ্রিফটা রয়েছে সেটা আনইমপ্যাশন, যেটার কোনো ন্যাচারাল আউটলেট নেই, মানে না কেঁদে, না কবিতা লিখে, না মানে দীর্ঘশ্বাস ছেড়ে, কোনোভাবেই কবির মনের মধ্যে যে আটকে থাকা, নিস্তব্ধ হয়ে যাওয়া যে দুঃখটা, সেটার কোনো বাহির প্রকাশ নেই, হচ্ছে না। তাই জন্য তার কোনো রিলিফও হচ্ছে না। যদি আমাদের কষ্টের কোনো বাহির প্রকাশ আমরা না করতে পারি, না কাঁদতে পারি, না বলতে পারি, তাহলে আমাদের কষ্টটা মনের মধ্যেই থেকে যায়, আর সেটা আরো বেশি কষ্টকর। ও লেডি, in this wan and heartless mood, to other thoughts by yonder throstle wood, all this long eve so balmy and serene, have I been gazing on the western sky. তো ও কোনো লেডিকে ইয়ে করছে, অ্যাড্রেস করছে। This can also be called a dramatic monologue, and this is significant because in the romantic age drama was not a successful genre. ড্রামা এই পোয়েটসরা খুব একটা লেখেনি। লিখেছে ওয়ার্ডসওয়ার্থ, যেমন একটা ড্রামা লিখেছে বর্ডারার্স বলে। It was not a success, and I think Coleridge had also written a kind of a verse drama, but আমার মনে পড়ছে না ওই ভার্স ড্রামার নামটা কি। শেলির লেখা একটা লিরিক্যাল ড্রামা আছে, প্রমিথিউস আনবাউন্ড। তো
এমন নয় যে রোম্যান্টিক পোয়েটসরা ড্রামা লেখেনি, কিন্তু সেই ড্রামাগুলো অতটা সাকসেসফুল হয়নি বিকজ the age was not conducive for the dramatic element. It was more for the poetic or the lyrical thing, whatever, মানে সেটা গবেষণার বিষয়। এনিওয়ে, তো এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে আমাদের মনে হচ্ছে যেন এটা একটা ড্রামাটিক মনোলগ। কারণ ড্রামাটিক মনোলগে কি হয়, একজন স্পিকার থাকে, এখানে একটা স্পিকার আমাদের কাছে আছে, একজন সাইলেন্ট লিসনার থাকে। এই লেডি যে যাকে কোলরিজ রেফার করছে সে হয়তো ওই সাইলেন্ট লিসনার, আর একটা অ্যাজিউমড অডিয়েন্স থাকে, আর আমরা হচ্ছে সেই অ্যাজিউমড অডিয়েন্স। অ্যান্ড আ ড্রামাটিক মনোলগ স্টার্টস at a point where the speaker is undergoing some crisis in his life, and as the title suggests, টাইটেলের জন্য এই জায়গাটা ইম্পর্টেন্ট, যে বা আগের স্ট্যান্ডার মধ্যেও টাইটেলের ইমপ্লিকেশনস গুলো আমি তোমাদেরকে বললাম, যে এই ডিজেকশন হয়েছে কোলরিজের। কোলরিজ মাইট হ্যাভ বিন রিজেক্টেড বাই দিস লেডি। Maybe Coleridge had wanted to offer his love, or he wanted to have a relationship with the lady, romantic relationship with the lady, but the lady said no. সেটা কোলরিজের ক্ষেত্রেও সেটা কোলরিজের ক্ষেত্রে হয়েছিল, সেটা কিটসের ক্ষেত্রে হয়েছিল, চার্লস ল্যাম্বের ক্ষেত্রে হয়েছে। মানে এই ডিজেকশনটা অনেক সময় লাভ রিলেটেডও ডিজেকশন হতে পারে। তো বলছে যে ও লেডি ইন দিস ভ্যান অ্যান্ড হার্টলেস মুড টু আদার থটস বাই ইয়ন্ডার থসল wood, all this long eve so balmy and serene have I been gazing on the western sky. তো লেডিটাকে দেখে বলছে যে এই মুডটা হার্টলেস, এই মুডটা ওয়ান, মানে পানসা টাইপের, পেল, উড, মানে স্টোরি ফরেস্টটাকে দেখে যে থটস গুলো আসছে সেই থটস গুলোর কথাও বলছে, যে আর এই যে অনেক লম্বা দীর্ঘ যে ইভিনিংটা সেটা বামি, মানে সেটা মনকে সুদ করে, কোনো মানে কোনো বেশি ঝামেলা নেই, কোনো কাজ নেই, কোনো ধরনের প্রেশার নেই, কোনো প্রবলেম নেই, আর এটা সিরিন, কোয়েট। আর এই পুরো ইভিনিংটা আমি কি দেখছিলাম, আমি কনস্ট্যান্টলি ওয়েস্টার্ন স্কাইটার দিকে তাকিয়েছিলাম। I have been gazing on the western sky. Perhaps this wind comes from the west, and hence the poet is staring at the western sky. And its peculiar tint of yellow-green, and still I gaze, and with how blank an eye, and those thin clouds above in flakes and bars that give away their motion to the stars. Again another that kind of stanza whose name I am forgetting, but it means that word picture বলে ওটাকে অ্যাকচুয়ালি। এমন ভাবেই পোয়েট ওই ওয়ার্ডস গুলোকে তৈরি করে। ইনফ্যাক্ট কোলরিজেস ডেফিনিশন অফ পোয়েম ওয়াজ বেস্ট ওয়ার্ডস পুট ইন বেস্ট অর্ডার। মানে যেমন ওয়ার্ডসওয়ার্থ একটা ডেফিনিশন দিয়েছিল পোয়েট্রির, তেমনি কোলরিজও ডেফিনিশন দিচ্ছে যে what is poem or what is a poem? A poem is best words put in best order. He was not talking about poetry perhaps, he was talking about poems, and he said that poems are best word put in best order. কারণ words এগুলো তো সব আমরাও জানি, কিন্তু এগুলোকে আর্ট বানাতে গেলে, ল্যাঙ্গুয়েজটাকে আর্ট বানাতে গেলে যে ধরনের জিনিয়াসটা লাগে, যে ধরনের ট্যালেন্টটা লাগে, সেইটা দিয়েই একজন সাধারণ মানুষ কবি হয়ে উঠতে পারে। এনিওয়ে, তো ও ক্লাউডস এর ব্যাপারে বলছে, যেগুলোকে ফ্লেক্স এর মতন দেখতে, যেগুলোকে বারের মতন দেখতে, পাতলা পাতলা, আর ওদের যে মোশনটা, মানে ওই ক্লাউডস গুলোর যে মোশনটা, সেটা স্টারসরা দেখছে। মানে স্টাররা আরো উপরে রয়েছে, নিচে দিয়ে ওই ক্লাউডস গুলো যাচ্ছে। যেমন অনেক সময় আমরা কোনো নদীর ধারে বা কোনো পুকুরে আমরা ফিশ গুলোকে মুভ করতে দেখি,
তো সেরকমই stars are watching the movement of the clouds below. Those stars that glide behind them or between, now sparkling, now bedimmed, but always seen. Yon crescent moon, yon bolte there, oikhane. Yon crescent moon as fixed as if it grew in its own cloudless, starless lake of blue. I see them all so excellently fair, I see, not feel, how beautiful they are. Poetic lines, flowery lines, they just glorify nature, they just present nature in its ultimate glory. Meaning becomes secondary to the description. আর সেটা কোলরিজের মতন একজন জিনিয়াসই করতে পারে। মানে আমরা শব্দের মায়াজালে এমন ভুলে যাব যে এটার মানে কি দাঁড়াচ্ছে সেটা আমাদের কাছে আর ইমেটেরিয়াল হয়ে যাবে। আমাদের কাছে মানেটা থাকবে জাস্ট এই ডেসক্রিপশনটা, এই মনে রাখার মতন ডেসক্রিপশনটা। কি বলছে? These stars that glide behind them or between, মানে ওই ক্লাউডস এর মধ্যে কোনো সময় স্টারটা ডুবে যাচ্ছে, কোনো সময় উঠছে, গ্লাইড করছে, কোনো সময় স্পার্ক করছে, কোনো সময় স্পার্কলিং মনে হচ্ছে, কোনো সময় ডিম হয়ে যাচ্ছে, কিন্তু সব সময় দেখা যাচ্ছে। আমাদের বন্ধুরা অনেক সময় এরকম হয়, আমাদের ভালোবাসার মানুষরা অনেক সময় এরকম হয় যে কোনো সময় তাদেরকে দেখা যায় না চোখের সামনে, কিন্তু তারা কোথাও না কোথাও আমাদের সঙ্গেই আছে। সেটা হয়তো কোলরিজ এখানে বলার চেষ্টা করছে অলওয়েজ সিন কথাটা দিয়ে। মুনটা ক্রেসেন্ট, মানে ওই নিউ মুনটা যেটা আমাবস্যার চাঁদটা হয় সেটা ক্রেসেন্ট বলে, সেটাকে ক্রেসেন্ট মুন। ওটা আস্তে আস্তে বড় হচ্ছে, এমন মনে হচ্ছে যেন আকাশটা একটা হ্রদ, স্টারলেস, যেটার মধ্যে কোনো স্টার নেই, ক্লাউডও নেই, সেটাতেও আস্তে আস্তে বড় হচ্ছে, নিউ মুন থেকে ফুল মুনের দিকে এগোচ্ছে। আর এখন ওগুলোকে আমি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি, এক্সেলেন্টলি ফেয়ার, কিন্তু আমি ওদেরকে দেখতে পাচ্ছি, ফিল করতে পারছি না। কি দেখছি? হাউ বিউটিফুল দে আর। আই ক্যানট ফিল, না যেটা বললাম যে ডেসক্রিপশনটা এতটাই জোরালো। ডেসক্রিপশন ইজ ekphrasis. Yes, now I remember the term. The term is ekphrasis. This is ekphrasian description. Ekphrasis. মানে কোলরিজের বা কিটসের এই ক্ষমতাটা ছিল যে তারা এমন সুন্দরভাবে একটা জিনিসকে ডেসক্রাইব করতো যে মানে ওটা আমাদের চোখের সামনেই হচ্ছে এরকম আমাদের মনে হতো। I don't know if today is a full moon or a new moon. We hardly look at the sky anymore. But তোমাদের বলবো যে তোমরা মানে অনেকে এটা বলো যে তোমাদের গ্রামে ইয়ে চলে যায়, কারেন্ট চলে যায়, সেটার জন্য অনেক অসুবিধে হয়। But at least if you look out of your window or if you go to the terrace and look in the sky, maybe if it's a full moon, you'll see how beautiful it is. আমার মনে আছে একদিন আমি মানে কলেজ থেকে ফিরছিলাম, মুন্ডেশ্বরী নদী মানে পেরোবো আর কি, হঠাৎ করে লাইট চলে গেল। তো আমি স্কুটার নিয়ে ওই নদীর ধারে অব্দি গেছি। ওই আশেপাশে কোনো মানে বাড়ি ঘরদোর কিছু নেই অনেকটা। The only lights that I could see was these towers with their red tips. টাওয়ারের উপরে যে লাল বাতিটা জ্বলে সেইটা ছিল চারিদিকে। আর এক অদ্ভুত মানে সেদিন পূর্ণিমা ছিল আর কি। I never noticed that it was a full moon day. And the stars, I could see stars which are not seen from the city because of the pollution. I saw the stars, I saw the moon and its reflection on the river. It is one of the most beautiful things that I have ever noticed in my life. I switched off my scooter's engine
which was creating another source of light. And I stood there for I don't know how long, and I kept looking at the serene beauty of nature, and then I had to move on. But আমি ফিল কি করছিলাম সেটা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল না সেই মুহূর্তে। নাও আই ক্যান ফিল, আমার গায়ে এখন কাঁটা দিচ্ছে, বাট তখন জাস্ট দেখছিলাম যে কতটা সুন্দর এই প্রকৃতি, কতটা সুন্দর এই দৃশ্যটা। অ্যান্ড দিস corroborates the idea, this substantiates the idea that what Wordsworth had said, that we will recollect emotions in tranquility. Spontaneous overflow হচ্ছিল, not feelings but only sighted। এখানে কোলরিজ একটু আলাদা হয়ে যাচ্ছে, বাট এই যে সাইটটা, এটা আমাদের কিছু ফিলিংস ইভোক করছে, and then later we will recollect it. Third stanza. My genial spirits fail, and what can these avail to lift the smothering weight of my breast? It were a vain endeavor. তো ওর যে হাসি খুশি থাকার যে স্পিরিটটা, ওর যে এনার্জিটা, সেটা ফেল করছে। আর ও ভাবছে যে এমন কি হতে পারে, এমন কি করা যেতে পারে যাতে ওর বুকের ওপরে জমে থাকা যে কষ্টটা আছে সেটা বেরিয়ে যায়, যেটা ওকে স্মদার করছে, যেটা ওকে নিঃশ্বাস নিতে পারছে না। ও হি ইজ ফিলিং ব্রেথলেস ওই ওয়েটটার জন্য। যদি বুকের ওপর ভারী কিছু একটা চাপিয়ে দেওয়া হয় তাহলে আমরা নিঃশ্বাস নিতে আমাদের অসুবিধে হয়। তো এখানে পেনটা, ব্যথাটা ওই ভারী জিনিসটার মধ্যে। আর বলছে যেটা ভেইন এন্ডেভার, মানে আমি যতই চেষ্টা করি না কেন এটার থেকে বেরোতে পারছি না। Though I should gaze forever on that green light that lingers in the west, I may not hope from outward forms to win the passion and the life those fountains are within. Now this is something that he realizes, that এটা ভেতর থেকে, মানে এই খুশিটা, এই আনন্দটা, এই জিনিয়াল স্পিরিটসটা, এটা ভেতর থেকে আসবে। ফাউন্টেন্স আর উইদিন, প্যাশন, লাইফ, এগুলো সবই ভেতর থেকে আসবে, বাইরে থেকে এটাকে আনার কোনো উপায় নেই। মানে অনেক সময় আমরা যখন ডিজেক্টেড হয়ে যাই, আমরা যখন দুঃখের মধ্যে থাকি, তখন আমরা মনে করি যে এমন কি করলে আমাদের মনটা ভালো হয়ে যাবে, কি করলে আমরা আনন্দ পাবো। তো কোলরিজ ইজ গিভিং অ্যান আনসার টু দ্যাট মেবি আমি যদি এই নেচারের দিকে সারা জীবন তাকিয়ে থাকি, গেজ ফর এভার, ওই যে সবুজ লাইটগুলো, যেগুলো সবুজ লাইটটা এখানে ইম্পর্টেন্ট, এটা অরোরা বোরিয়ালিসকে রিপ্রেজেন্ট করছে। অরোরা বোরিয়ালিস ইজ আ কাইন্ড অফ আ ন্যাচারাল ইভেন্ট where you see the magnetic field of the earth catches the green particles of the light of the sun, আর যেন মনে হয় এটা মানে একটা পর্দার মতন, একটা লেজার শো এর মতন। if you ever could go to Canada or places like that, মানে উত্তর মেরুর দিকে যদি যেতে পারো, টুন্দ্রা রিজনসে যদি যেতে পারো, তাহলে এই অরোরা বোরিয়ালিস গুলোকে দেখা যায়, and it's a beautiful sight. But I don't know if it can be seen from England, মানে ইংল্যান্ড থেকে দেখা গেছে কিনা কোনোদিনও আমি জানি না, বাট মেবি ও হয়তো ওরকম কোনো একটা জায়গায় গেছিল, মেবি দ্য নর্দার্ন টিপস অফ ইংল্যান্ড, তো ওইখান থেকে হয়তো ও এই অরোরা বোরিয়ালিসটাকে দেখতে পেয়েছিল, বা সেটার একটা হালকা হিন্ট দেখতে পেয়েছিল। তো সেগুলোকে দেখে কোনো লাভ নেই। I may not hope from outward forms to win, বাইরের থেকে আমার মন ভালো করার জন্য কিছু আসবে না। The passion and the life whose fountains are within, এই আনন্দ, এই এনার্জি, এই বেঁচে থাকার ইচ্ছাটা নয় ভেতর থেকে আসবে আর নয় আসবেই। That is what Coleridge is trying to say here. ওকে, আমার মনে হয় আরো এই আমরা জাস্ট ফোর্থটাকেই কমপ্লিট করতে পারলাম আজকে।
we will require fourth or third. পাঁচটা স্ট্যান্ডা আরো বাকি থাকলো, সেটা আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করার চেষ্টা করব। তোমরাও এটাকে পড়ে রাখবে যাতে আমার বোঝাতে সুবিধে হয়। ওকে, এনি কোয়েশ্চেন্স? ঠিক আছে, কোয়েশ্চেন্স না থাকলে মিটিং লিভ করো।